শিক্ষার্থীবৃন্দ, আজকের 38তম পাঠে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পাঠের শুরুতে আমি তোমাদের কাছে এবং ভিউয়ার্স আর অভিভাবক আপনাদের কাছে একটি বিষয় উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে কি, বিগত 1 এপ্রিল থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, ছাত্রদের সহযোগিতায়, তাদের এই পাঠে অংশগ্রহণের মাধ্যমে আমাকে যে উদ্বুদ্ধ করেছে, সবকিছু মিলিয়ে আজকে 38তম পাঠ শুরু করতে যাচ্ছি এবং 40তম পাঠে ইনশাআল্লাহ বেসিক অ্যাকাউন্টিং শেষ হয়ে যাবে। তবে এর মধ্যে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে প্রশ্ন করতে চাচ্ছে, অনেকে প্রশ্ন করে উত্তরের জন্য অপেক্ষা করছে। এই সমস্ত বিষয়গুলিকে আমি মাথায় নিয়ে একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছেও উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে কি, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি একটি সেশন নেব, একটি পাঠে অংশগ্রহণ করব। সেটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব এবং সেটার তারিখ হবে 11/5/2020। 11 তারিখ 5 মাসে, অর্থাৎ চলতি মাসের 11 তারিখ এই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে একটি পাঠে আমি অংশগ্রহণ করব। তবে এই প্রশ্নগুলা যেন আমার কাছে চলে আসতে পারে, তার জন্য 8 থেকে 10 তারিখের মধ্যে প্রশ্নটা করে ফেলতে হবে। আমার কাছে প্রশ্নটা 8 থেকে 10 তারিখের মধ্যে পৌঁছে যেতে হবে। কিভাবে? ইউটিউবের মাধ্যমে প্রশ্ন আসতে পারে, ফেসবুকের মাধ্যমে প্রশ্ন আসতে পারে, পার্সোনালি প্রশ্ন আসতে পারে। পার্সোনাল নম্বর হচ্ছে আমার 01819634721। আবার বলছি 01819634721 এবং বিকাল 2টা থেকে 5টার মধ্যেই প্রশ্ন করতে হবে, যদি মোবাইলে সরাসরি আপনারা অথবা ছাত্রছাত্রী তোমরা প্রশ্ন করতে চাও। আর ইউটিউব, ফেসবুক তো সবসময় খোলা, সুতরাং ওখানে সবসময় প্রশ্ন করা যাবে। আমি ইনশাল্লাহ কালেক্ট করে নেব। আর পার্সোনালি করতে হলে আমাকে এর মধ্যেই করতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 11 তারিখের পর্বে। ঠিক আছে? সুতরাং আমি এই 1 মাস ব্যাপী 40 দিন হয়ে যাবে ইনশাল্লাহ। 10 তারিখ 40তম পাঠ হবে। এই 40তম পাঠের মধ্যে পুরো সিলেবাস নিয়ে আমি যে কষ্ট করে পাঠ উপস্থাপন করেছি ধারাবাহিকভাবে প্রতিদিন নিয়মিতভাবে, আমি 40টি পাঠ যে উপস্থাপন করতে যাচ্ছি, এই পাঠে আমি কি দিলাম, ছাত্রছাত্রীরা কি পেল, এটার একটা বিশ্লেষণ করা দরকার। আমারও জানা দরকার আমি কি দিয়েছি, ছাত্রছাত্রীদেরও জানা দরকার ওরা কি পেয়েছে অথবা ওরা কি পায় নাই। সেটাই আমাকে প্রশ্ন করতে পারে। প্রশ্ন করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, নিজের পরিচয় এবং মোবাইল নম্বরটা দিতে হবে, যেন পরবর্তীতেও আমি যোগাযোগ করতে পারি। এই কথাটাও মনে রাখতে হবে। কি জিনিস? নিজের পরিচয় দিতে হবে, পরিচয় এবং মোবাইল নম্বর, এটা সাবমিট করতে হবে আমার কাছে। না হলে আমি যে প্রশ্ন সময়ের অভাবে দিতে না পারলেও তাদের কাছে যেন পার্সোনালি যোগাযোগ করে মোবাইলে তাদেরকে আনসারটা দিতে পারে। এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি আমরা আমাদের পাঠ 38 নম্বর পাঠে আমরা আলোচনা করতে যাব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। ডেপ্রিসিয়েশন বা অবচয়। আমরা এর আগের ক্লাসে 37তম পাঠে যে অংশগ্রহণ করেছিলাম, ওখানে ডেপ্রিসিয়েশন সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ করতে পারি নাই, তবে কিছু অংশ আমরা ওখানে আলাপ করেছিলাম। এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে গিয়ে যে 12টি পদ্ধতির কথা গত ক্লাসে বলেছি, ওখান থেকে আজকে একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, সরল রৈখিক পদ্ধতি। সরল
রৈখিক পদ্ধতি। এবং এই পদ্ধতি নিয়েও হালকা করে ওই দিন আলোচনা করেছিলাম 37তম ক্লাসে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করতে গিয়ে আমি ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে স্লাইডে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ 38-এ বিষয় হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। এই প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা যাব। আলোচনা যাওয়ার সময় তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমরা একটু মনোযোগী হও এবং এই পাঠে তোমাদেরকে খুব আনন্দ সহকারে পাঠদান করা হবে আশা করছি। এই পাঠে যা থাকবে: সরল রৈখিক পদ্ধতির সংজ্ঞা, সরল রৈখিক পদ্ধতিতে জাবেদা লেখার নিয়ম, সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র, একটি উদাহরণ এবং সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবচয় চ্যাপ্টারের প্রথম যে অবচয় নির্ণয়ের যে সূত্র, সরল রৈখিক পদ্ধতি, এই পদ্ধতিতে অবচয় সংক্রান্ত জাবেদা লেখার নিয়ম আমরা জানার চেষ্টা করছি। প্রথমে আমরা জানি যে একটি প্রতিষ্ঠান সম্পত্তি ক্রয় করে থাকে, সেই সম্পত্তির উপরেই অবচয় হয়। অবচয় কিভাবে হয়, কেন হয়, সেটা আমরা আগে আলোচনা করেছি। আজকে আমরা জাবেদা নিয়ে আলোচনা করছি অবচয় সংক্রান্ত। সুতরাং সম্পত্তি যখন কেনা হয় তখন জাবেদা হয় সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর বছরের শেষে যখন অবচয় ধার্য করা হয় তখন জাবেদা হয় অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয়ের ইংরেজি হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীভূত। তৃতীয় জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, অর্থাৎ অবচয় খরচকে খরচ হিসাবে ক্লোজ করে দেওয়ার জন্য আয় বিবরণীতে স্থানান্তর করা হয় খরচ হিসাবে। এই তিনটি জাবেদা হচ্ছে অবচয়ের প্রথম বছরের। ঠিক আছে? দ্বিতীয় বছরে গিয়ে যদি আমি সম্পত্তি কিনে থাকি তাহলে তিনটা হবে, আর যদি সম্পত্তি না কিনে থাকি, দেখো দ্বিতীয় বছরে জাবেদা লেখার নিয়ম কিরকম। তখন শুধুমাত্র ওই দুইটা, শেষের দুইটা, অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, আর আয় হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। ঠিক আছে? তাহলে আমাদের মূল জাবেদা হচ্ছে দুইটা, অবচয় খরচ আর আয় বিবরণীর, এই দুইটা। আর এরপরে যদি আমি নতুন কিনে থাকি আবারও সম্পত্তি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। আর যদি সেই সম্পত্তি আমি বিক্রি করে থাকি তাহলে নগদান হিসাব ডেবিট, সম্পত্তি বিক্রয় হিসাব ক্রেডিট হবে। সেগুলো প্রাসঙ্গিক কথা, কিন্তু এই মুহূর্তে এই দুটি জাবেদাই আমাদেরকে ধরে রাখতে হবে। এই কথাটা আমি লিখে দিয়েছি। এভাবে প্রতি বছরের জাবেদা ধারাবাহিকভাবে লেখা হয়। যদি সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রসঙ্গ আসে তখন সেই জাবেদাগুলো লিখতে হবে। এই কথাটা একটু মনে রাখলে হবে, বাকি কাজটা আমরা ধীরে ধীরে করে ফেলতে পারব। এখন আসো সরল রৈখিক পদ্ধতির সংজ্ঞা কি। যে পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হলে স্থায়ী সম্পত্তির নিজ মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে সরল রৈখিক পদ্ধতি বলে। ইহা স্থির কিস্তি পদ্ধতি নামেও পরিচিত, অর্থাৎ প্রতি বছর একই রকম হারে অবচয় ধার্য করা হবে। এ পদ্ধতিতে প্রতি বছর বার্ষিক অবচয়ের পরিমাণ সমান থাকে। যেমন প্রথম বছর ৫,০০০ টাকা অবচয় হলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরেও ৫,০০০ টাকা নির্ধারিত অবচয় হবে। এখানে আমি চতুর্থ বছর দিয়ে শেষ করেছি, আসলে এটা চতুর্থ বছর না, এটা যত বছর এই সম্পত্তির লাইফ থাকবে অথবা আয়ুষ্কাল থাকবে তত বছরেই ৫,০০০ টাকা করে অবচয় ধার্য করা হবে। ঠিক আছে? তাহলে নির্দিষ্ট একটি পরিমাণ টাকা অবচয় ধার্য করার নামই হচ্ছে
স্থির ও কিস্তি পদ্ধতি অথবা সরল রৈখিক পদ্ধতি। এখন আমরা আলোচনা করব সরল রৈখিক পদ্ধতি বা স্থির ও কিস্তি পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। 1 নম্বর, সাধারণ ও প্রচলিত সূত্র। এটাই বেশি প্রচলিত হয়। অবচয় সমান সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এখানে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কি, ওই সম্পত্তি যদি 5 বছর আয়ুষ্কাল থাকে, 10 বছর আয়ুষ্কাল থাকে, 20 বছর আয়ুষ্কাল থাকে, তাহলে 20 বছর পরে বা 10 বছর পরে যে মূল্যে ওই সম্পত্তিটা বিক্রি করা হতে পারে সেই মূল্যটার নামই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ইংরেজিতে হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। ইংরেজি আমি লিখে দিয়েছি, ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট অফ অ্যাসেটস মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ। বাংলা হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল। ওকে, আমরা যখন উদাহরণ করব তখন এটার ব্যাখ্যা এবং সংখ্যা দিয়ে আমরা আলোচনা করতে পারবো। 2 নম্বর, অবচয়ের হার নির্ণয়ের মাধ্যমে। যদি প্রশ্নে কোনো হার উল্লেখ না থাকে তাহলে কিভাবে নির্ণয় করা হয়? হার নির্ণয়ের সূত্রটা একদম সোজা, অবচয় ইকুয়াল টু 100% ডিভাইড বাই আয়ুষ্কাল। ওই মেশিনের আয়ু যদি 5 বছর থাকে তাহলে এখানে 5 দিয়ে ভাগ হবে, 10 বছর থাকলে 10 দিয়ে ভাগ হবে 100% কে। ঠিক আছে, তাহলে 100% কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 হয়, সুতরাং 10%। এইরকমই অবচয়ের হার নির্ণয়ের মাধ্যমে অবচয় নির্ণয় সূত্র ব্যবহার করা হয়। চলো এবার একটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। আলফা ট্রেডার্স 2013 সালের 1 জানুয়ারি তারিখে 43,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। উক্ত মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। 5 বছর পর ভগ্নাবশেষ মূল্য 3,000 টাকা। খেয়াল করেছো, একটু আগে আমি বলেছিলাম যে মেশিন যত বছর লাইফ পাবে সেই লাইফের পরে যে মূল্যটা থাকবে সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু, স্যালভেজ ভ্যালু। ওকে, কি কাজ করতে হবে? করণীয়: সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। 2, 13 ও 14 সালের অবচয় সংক্রান্ত জাবেদা লিখো। 3, 5 বছরের অবচয় সারণী তৈরি করো। এখানে 3টি কাজ করতে বলা হয়েছে। আমরা প্রথম কাজের আসি। 1 নম্বর রিকোয়ারমেন্ট, যে সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি যে অবচয়ের নির্ণয়ের সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আনুমানিক আয়ুষ্কাল। ঠিক আছে, আমরা উদাহরণে দেখলাম, প্রশ্নে দেখলাম যে এই মেশিনের ক্রয় মূল্য ছিল 43,000, আয়ুষ্কাল ছিল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 3,000। 43, 3, 5। আবার বলি, 43, 3, 5। এই কয়েকটি কথা চেষ্টা করো, তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। সম্পত্তির ক্রয় মূল্য কত ছিল? 43,000। ভগ্নাবশেষ মূল্য কত? 3,000। আয়ুষ্কাল কত? 5 বছর। ওকে, 43 থেকে 3,000 মাইনাস করলে 40,000 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 8,000 টাকা হচ্ছে অবচয়। ভেরি সিম্পল। তোমার সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর যদি ভগ্নাবশেষ মূল্য এখানে 0 হয় তাতে কোনো সমস্যা নেই, আমরা ওই 5 দিয়ে 43,000 কে ভাগ করব, যত টাকা হয় তত টাকাই হবে। সুতরাং আমরা এই উদাহরণের মধ্যে অবচয় নির্ণয় করেছি কত টাকা? 8,000 টাকা। কোন পদ্ধতিতে? সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে। সুতরাং প্রতি বছরই 8,000 টাকা করে অবচয় জাবেদায় লিখতে হবে। দেখো, 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল জাবেদা লিখার। প্রথম বছর 13 সাল, প্রথম বছরে সে উক্ত প্রতিষ্ঠান মেশিনটি ক্রয় করেছেন। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 43,000 টাকা। সারা বছর এই মেশিন নিয়ে কাজ করা হয়েছে। ডিসেম্বর 31 তারিখে অবচয়ের জাবেদা হবে। অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব
ক্রেডিট। কত টাকা? একটু আগে আমরা ৮,০০০ টাকা নির্ধারণ করেছি। ওকে। ৩ নম্বর, আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। কত টাকা? ওই ৮,০০০ টাকা। অর্থাৎ আয় বিবরণীতে অবচয় খরচকে লিখে খরচ হিসাবে বন্ধ করে দেওয়া। ঠিক আছে? তাহলে কয়টি জাবেদা পেলাম? ৩টি। একটি ক্রয়, একটি অবচয়, আর একটা আয় বিবরণী। ঠিক আছে? কোন বছরে? প্রথম বছর। প্রথম বছর কোন সাল? ২০১৩ সাল। এবার আসো ২০১৪ সালে, অর্থাৎ দ্বিতীয় বছরে কি ঘটনা ঘটেছে। এখানে কিন্তু দুটি জাবেদা দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে কি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা। তাহলে একটু আগেও তো আমরা ৮,০০০ টাকা লিখেছি, তাই না? তাহলে এখানেও ৮,০১৩ সালেও ৮,০০০ টাকা লিখেছি, আবার ১৪ সালেও বলতেছি ৮,০০০ টাকা। এটাই হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। বুঝতে পেরেছ? তাহলে দুটি জাবেদা হবে। ডিসেম্বর তারিখে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আর অবচয় খরচকে ক্লোজ করার জন্য আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় খরচ হিসাব ক্রেডিট। কত টাকা? ৮,০০০ টাকা। ঠিক আছে? এই অবচয় খরচ এখানে ডেবিট করা হলো, অবচয় খরচ ক্রেডিট করা হলো। এটা খতিয়ান করলে দেখা যাবে যে এটা জিরো হয়ে গেছে, আর কোনো ব্যালেন্স টাকা নেই। একবার ডেবিট, একবার ক্রেডিট করা হয়ে গেছে। ঠিক আছে? আমাদের ২ নম্বর রিকোয়ারমেন্ট শেষ। ৩ নম্বর রিকোয়ারমেন্ট ছিল একটা অবচয় সারণী তৈরি করা, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন শিডিউল। কিভাবে তৈরি করা হয় আমরা দেখি। এখানে কয়টি কলাম আছে দেখো। তারিখ, মেশিনের মূল্য ১ নম্বর কলাম, বাৎসরিক অবচয় ২ নম্বর কলাম, পুঞ্জীভূত অবচয় ৩ নম্বর কলাম, মেশিনের বর্তমান মূল্য ৪ নম্বর কলাম। এবং ৪ নম্বর কলাম ইকুয়াল টু লেখা আছে ১ কলাম বিয়োগ ৩ নম্বর কলাম। ১ বিয়োগ ৩ ইকুয়াল টু ৪, রেজাল্টটা। ১/১/১৩ সালের তোমার মেশিনটা ক্রয় মূল্য ছিল, মেশিনের মূল্য ছিল ৪৩,০০০ টাকা। যেদিন কিনেছে ওই দিন তো আর অবচয় হয়নি, এই জন্য অবচয় নাই, পুঞ্জীভূত অবচয় নাই। মেশিনের বর্তমান মূল্য হচ্ছে ৪৩,০০০। ৩১/১২/১৩ তারিখে মেশিনের মূল্য ৪৩,০০০ টাকা, অবচয় ৮,০০০, পুঞ্জীভূত অবচয় ৮,০০০, আর মেশিনের বর্তমান মূল্য হচ্ছে ৩৫,০০০ টাকা। ৩৫,০০০ টাকা কেমনে পেলাম? এখানে ফর্মুলাতে বলা আছে ১ বিয়োগ ৩, অর্থাৎ এই ৪৩,০০০ ১ নম্বর কলামের টাকা, আর ৩ নম্বর কলামে ৮,০০০ টাকা বাদ দিলে ৩৫,০০০ টাকা। ১৪ সালে মেশিনের মূল্য ৪৩,০০০ টাকা, বার্ষিক অবচয় ৮,০০০ টাকা, পুঞ্জীভূত অবচয় ১৬,০০০ টাকা। এখানে আবার ১৬,০০০ টাকা হয়ে গেল। এটার কারণ কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে কি ধীরে ধীরে বেড়ে যাওয়া, পুঞ্জীভূত ধীরে ধীরে বেড়ে যাওয়া। অর্থাৎ গত বছর ছিল যা, এবছর যে অবচয় হবে দোনোটার যোগফলই হচ্ছে পুঞ্জীভূত। ১৫ সালে গিয়ে দেখো আবার ৮,০০০ টাকা যোগ হয়েছে, ১৬,০০০-এর সাথে ৮,০০০ যোগ হয়েছে ২৪,০০০। এটাই পুঞ্জীভূত। সুতরাং ১৪ সালে ৪৩,০০০ থেকে ৩ নম্বর ১৬,০০০ বাদ দিলে এখন বর্তমান মূল্য হচ্ছে ২৭,০০০ টাকা। ১৫ সালে ৪৩,০০০ থেকে পুঞ্জীভূত ২৪,০০০ টাকা বাদ দিলে দাঁড়ায় ১৯,০০০ টাকা। ১৬ সালে ৪৩,০০০ থেকে ৩২,০০০ টাকা বাদ দিলে ১১,০০০ টাকা। ১৭ সালে ৪৩,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বাদ দিলে ৩,০০০ টাকা। কত টাকা? ৩,০০০ টাকা। মনে আছে প্রশ্নে কি ছিল? ৫ বছর পর এই মেশিনের দাম হবে কত টাকা? ৩,০০০ টাকা। এই যে আনুমানিক আয়ুষ্কাল ছিল কত বছর? ৫ বছর। ৫ বছর পর ভগ্নাবশেষ মূল্য কত টাকা? ৩,০০০ টাকা। এই
আমরা সেটাই পেলাম যে আমাদের মেশিনের বর্তমান মূল্য সর্বশেষ ৩,০০০ টাকা। ওকে, এটার দ্বারাই কি প্রমাণিত হয়, আমরা সরল রৈখিক পদ্ধতিতে যে জাবেদা রেখেছি, যে জাবেদা লিখেছি, তার সাথে এই অবচয় সারণী প্রুভ করে দিল যে ৫ বছর পরে, এই যে ১৩ সাল, ১৪ সাল, ১৫ সাল, ১৬ সাল, ১৭ সাল, এই ৫ বছর পরে ৪৩,০০০ টাকা দামের মেশিনের সর্বশেষ ভগ্নাবশেষ মূল্য ৩,০০০ টাকা। তাহলে অবচয় কত গেল? ৪৩,০০০ থেকে ৩,০০০ টাকা এখন আছে মেশিনের দাম, তাহলে ৪০,০০০ টাকা আমার হারিয়ে গেছে। অর্থাৎ আমার ব্যবহার জনিত কারণে মূল্য কমে গেছে। এই হচ্ছে অবচয়ের বিষয়। আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই ইউটিউবে অথবা ব্যক্তিগতভাবে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা উপসংহারে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অবচয় নির্ধারণ করতে গিয়ে স্থায়ী সম্পত্তির সরল রৈখিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। অবচয় নির্ণয়ের সূত্র সম্পর্কে আলোচনা করেছি, জাবেদা কিভাবে লিখতে হয় আলোচনা করেছি, একটা অঙ্ক উদাহরণ হিসাবে উল্লেখ করেছিলাম এবং সেটার জাবেদা কিভাবে লিখতে হয়, আর একটা ডেপ্রিসিয়েশন শিডিউল নিয়েও আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। এই মুহূর্তে দুইটি জিনিস মনে রাখার জন্য আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো। সেটা হচ্ছে কি, আমার ডেপ্রিসিয়েশন নির্ণয়ের জন্য যে সূত্র, প্রাথমিক যে সূত্র, সেটা হচ্ছে কি ভেরি ইজি, তোমাদের মনে রাখার খুব সুবিধা হবে। আমার কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ডিভাইড বাই লাইফ। যে টাকা দিয়ে আমি মেশিন কিনেছিলাম, ৫ বছর বা ১০ বছর পরে সেই মেশিনের দাম কত হবে এটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। আর আমার মেশিনটা কত বছর চলবে, ৫, ১০, ২০, ৩০, আমি যতটুকু সিদ্ধান্ত নিই, অথবা ওই কোম্পানি আমাকে যতদিন বলে যে এই মেশিন এতদিন পর্যন্ত চলতে পারে, ওই লাইফ, এটা হচ্ছে লাইফ। এটা হচ্ছে তোমার সাধারণ সূত্র। আর জাবেদা লিখতে গিয়ে আমাকে ৩টে জাবেদা মুখস্থ রাখতে হবে অথবা মনে রাখতে হবে। অ্যাসেট কিনেছি, অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট অথবা অ্যাপি ক্রেডিট, যেই হোক না কেন অ্যাসেটটা হচ্ছে ডেবিট। এবং সেই অ্যাসেটের যখন ডেপ্রিসিয়েশন হবে, ডেপ্রিসিয়েশন হচ্ছে কি আমার মূল্য হ্রাস, আমার ক্ষতি, ডেবিট, ডেপ্রিসিয়েশন ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কেমন? এবং সর্বশেষ এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে ক্লোজ করে দেওয়ার জন্য, হিসাবের খাতায় বন্ধ করে দেওয়ার জন্য ইনকাম স্টেটমেন্ট হিসাবে ট্রান্সফার করা হয়। এই জন্য এখানে ইনকাম স্টেটমেন্টে ডেবিট লসটাকে সে ক্যারি করছে এবং ডেপ্রিসিয়েশন হয়ে যাবে ক্রেডিট। এখানে ডেপ্রিসিয়েশন ডেবিট, এখানে ডেপ্রিসিয়েশন ক্রেডিট। সুতরাং ডেবিট আর ক্রেডিট এই দুইটা ক্রস করলে খতিয়ানে দেখা যাবে যে ডেপ্রিসিয়েশন ফান্ড বলতে, ডেপ্রিসিয়েশন খরচ বলতে আর নাই। কোথায় গেছে এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট হয়ে গেছে। অন্যদিকে কোথায় গেছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করব। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য প্রতিদিনকার মতো আল্লাহর রহমত, আল্লাহর কাছে কামনা করছি। প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমার এই পাঠ যদি আপনার পুষ্যদের, আপনার সন্তানদের কল্যাণ আসে, তাহলে আমি কৃতার্থ হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।